নমস্কার, আমি প্রত্যুত। আপনারা শুনছেন কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট, বিনোদনের এক নতুন অধ্যায়। রক্তে রাঙা মাটি, শৃঙ্খলে বাঁধা দেশ, ইংরেজের অত্যাচারে নিভেছিল কত প্রদীপ নিরুদ্দেশ। ফাঁসির দড়ি, বন্দুকের নল, তবু থামেনি প্রাণ। স্বাধীনতার স্বপ্ন বুকে জেগেছিল অগণন তরুণের গান। কেউ দিল রক্ত, কেউ দিল প্রাণ, দেশমাতৃকার তরে তুচ্ছ করে মান। সেই অগ্নি যুগে এক কিশোর উঠেছিল জ্বলে, মৃত্যুকে হাসি মুখে বরণ করেছিল সে স্বাধীনতার তরে। তার বয়স ছিল অল্প, কিন্তু সাহস ছিল মহান। তার বয়স ছিল অল্প, কিন্তু সাহস ছিল মহান। আজও যার নাম শুনলে গর্জে ওঠে গোটা হিন্দুস্তান। সেই অমর কাহিনী আজ শোনাবো ইতিহাসের তরে। সেই অমর কাহিনী আজ শোনাবো ইতিহাসের তরে। হোক, শুরু হোক সেই বীরের নাম, শহীদ বিপ্লবী বীর ক্ষুদিরাম। গল্পের প্রতিটি শব্দে লুকিয়ে আছে নতুন এক অনুভূতি এবং অভিজ্ঞতা। রহস্য, রোমাঞ্চ, ভালোবাসা ও জীবনের নানা গল্প নিয়ে আমরা হাজির আপনার কাছে। কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট, এবার বিনোদন হোক শুধুমাত্র আপনার সঙ্গে। শুরু হোক বিনোদনের নতুন অধ্যায়। Accused ক্ষুদিরাম বাসু, ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে আনা এই সিরিয়াস অ্যালিগেশন সম্পর্কে তোমার কিছু বলার আছে? Do you confess to your guilt? মাই লর্ড, আমার মক্কেল অত্যন্ত অল্প বয়সী। তার বয়স মাত্র 18 বছর কয়েক মাস। সে রাজনীতির কুটিলতা কিছু বোঝে না, কিন্তু উগ্রপন্থী নেতা তাকে বিভ্রান্ত করে এই কাজ করিয়েছে। তার বয়স ও মানসিক অপরিপক্কতার কথা বিবেচনা করে মহামান্য আদালতের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়, বরং তার বদলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দ্যাটস অল ফ্রম মাই সাইড, দ্যাটস অল। উকিল বাবু, আপনি আমার হয়ে ব্রিটিশ সরকারের কাছে দয়া ভিক্ষা করবেন না। আমি যা করেছি সজ্ঞানে করেছি। দেশের স্বাধীনতার জন্য যদি আমার জীবন যায়, তবে আমি নিজেকে ধন্য মনে করব। আমার কোনো ক্ষমা চাই না, কোনো ক্ষমা না। আঠেরোশো 93 সাল, মেদিনীপুরের হবিবপুর গ্রাম। একটি সাধারণ মাটির বাড়ি। লক্ষ্মীপ্রিয়া দেবী ও তার জ্যৈষ্ঠা কন্যা অপরূপা দেবী ঘরের দাওয়ায় বসে আছেন। 3 বছরের একটি ফুটফুটে শিশু উঠোনে খেলছে। শিশুটির 2টি দিদি আগেই মারা গেছে, তাই মায়ের মন আশঙ্কায় দুলছে। অপরূপা,
আমার বুকটা খালি হয়ে যাচ্ছে রে। এর আগে তোর দুই ভাই দুনিয়ায় এসেই চলে গেল। এই ছেলেটাকেও কি আমি ধরে রাখতে পারবো না? জমের নজর লেগেছে আমার সংসারে। না মা, কেঁদো না, তুমি কেঁদো না মা। এই ভাইকে আমি জমের হাত থেকে কেড়ে নেব। গ্রামের বুড়োরা বলে সন্তানকে যদি বিক্রি করে দেওয়া হয় তবে নাকি অলক্ষ্মী আর ছোঁয় না। আমি এই ভাইকে তোমার কাছ থেকে কিনে নেব মা। তুই কিনবি? কি দিয়ে কিনবি তুই? তোর কাছে কি আছে? আমার অঞ্চলে 3 মুঠো খুদ আছে মা। এই 3 মুঠো খুদের বিনিময়ে আমি আমার ভাইকে চিরদিনের জন্য কিনে নিলাম। আজ থেকে ওর নাম আর কেউ রাজকুমার রাখবে না। ওর নাম হবে ক্ষুদিরাম। ও খুদের দামে কেনা ছেলে। যমরাজও ওর দিকে তাকাতে লজ্জা পাবে। অপরূপা শিশু ক্ষুদিরামকে কোলে তুলে নেয়। (1905 সাল) মেদিনীপুরের একটি আখড়া। চারদিকে লাঠি, ছোড়া এবং কুস্তির সরঞ্জাম ছড়ানো। সত্যেন্দ্রনাথ বসু ও জ্ঞানেন্দ্রনাথ বসু ম্যাপের সামনে দাঁড়িয়ে। তরুণ ক্ষুদিরামের বয়স তখন মাত্র 15 থেকে 16। তার চোখ আগুনের ফুলকির মতো জ্বলছে। ভাই সব, মেদিনীপুরের যুব সমাজকে জাগতে হবে। লর্ড কার্জন বাংলাকে 2 টুকরো করে দিয়েছে। তারা আমাদের মেরুদণ্ড ভেঙে দিতে চায়, কিন্তু আমরা ভাই সব ব্রিটিশদের এই অহংকার ভেঙে গুঁড়িয়ে দেব। এর জন্য চাই আমাদের চরম আত্মত্যাগ। সবাই প্রস্তুত তো? হ্যাঁ, ঠিকই বলেছে সত্যেন। কিন্তু শুধু লাঠি খেলার কুস্তি দিয়েই এই আধুনিক কামান বন্দুকদের সাম্রাজ্যকে হারানো যাবে না। আমাদের গুপ্ত সমিতি যুগান্তর ও অনুশীলনের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। কলকাতা থেকে বারিন ঘোষ খবর পাঠিয়েছেন আমাদের মেদিনীপুরেই বোমা ও অস্ত্র কারখানা গড়ে তুলতে হবে। মাস্টার মশাই, আমাকে আপনারা কবে বড় কাজ দেবেন? এই বিলিতি কাপড়ের দোকানে প্যাকেটিং করা আর বন্দে মাতারাম বলে লিফলেট বিলি করায় আমার মন ভরছে না। আমি দেশের জন্য নিজের রক্ত দিতে চাই, আর শয়তান ইংরেজদের রক্ত নিতে চাই। বেশ বেশ ক্ষুদিরাম, তোমার সাহস অপরিসীম আমি জানি। মেদিনীপুরের কৃষি প্রদর্শনীতে যখন তুমি সোনার বাংলা ইস্তেহার বিলি করছিলে, পুলিশ তোমাকে ধরেছিল। তুমি পুলিশের মুখে ঘুষি মেরে পালিয়ে এসেছিলে। কিন্তু মনে রেখো ভাই, বিপ্লবী হতে গেলে শুধু গরম রক্ত হলে চলে না, মাথাটাও বরফের মতো ঠান্ডা রাখতে হয়। মাস্টার মশাই, কলকাতার সেই অত্যাচারী জর্জ কিংসফোর্ডের খবর কি? সে নাকি আমাদের তরুণ বিপ্লবী সুনীল সেনকে 15 ঘা বেতের বাড়ি মেরে পিঠের চামড়া তুলে নিয়েছে। তুমি ঠিকই শুনেছ ক্ষুদিরাম। কিংসফোর্ড সত্যি সীমা লঙ্ঘন করেছে। কলকাতার প্রেসিডেন্সি কোর্টে সে একের পর এক স্বদেশী আন্দোলনকারীকে নির্মম শাস্তি দিচ্ছে। তাই আলিপুর বাগানবাড়ি থেকে খবর এসেছে বিপ্লবী অরবিন্দ ঘোষ আর বিপ্লবী বারিন ঘোষ সিদ্ধান্ত নিয়েছেন যে এই অত্যাচারী কিংসফোর্ডকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। এই দায়িত্ব আমাকে দিন মাস্টার মশাই। আমি কথা দিচ্ছি, ওই কসাই কিংসফোর্ডের মাথা আমি ভারত মাতার চরণে উপহার দেব।
এপ্রিল 1908, কলকাতার মানিকতলা বাগানবাড়ি। চারদিকে গাছের জঙ্গল, ভেতরে একটি গোপন ঘর। বারীন্দ্র কুমার ঘোষ, হেমচন্দ্র কানুনগো, প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু গোল হয়ে বসে আছেন। ঘরের মাঝখানে একটি কাঠের বাক্সে রাখা শক্তিশালী হাতবোমা ও পিক্রিক অ্যাসিডের শিশি। কিংসফোর্ডকে সরকার ভয় পেয়ে কলকাতা থেকে বিহারের মুজফ্ফরপুরে বদলি করে দিয়েছে। ইংরেজরা ভেবেছে সেখানে সে নিরাপদ, কিন্তু তারা জানে না বিপ্লবীদের ক্রোধের সীমানা কত দূর। প্রফুল্ল, তুমি তো রংপুর থেকে এসেছ, তুমি কি এই অভিযানের জন্য তৈরি? বারিন্দা, আমার জীবনের একটাই লক্ষ্য, স্বাধীনতা। কিংসফোর্ড যেখানেই যাক, যমদূতের মতো আমি তার পিছু নেব, কিন্তু এই কাজের জন্য আমার একজন বিশ্বস্ত আর চটপটে সঙ্গী দরকার। এই দেখো, মেদিনীপুরের বাঘ ক্ষুদিরাম বসু। বয়সে ছোট হলে কি হবে, ওর লক্ষ্য অর্জুনের মতো। ক্ষুদিরাম, তুমি কি প্রফুল্লের সঙ্গে এই মরণ যুদ্ধে যেতে রাজি? বারিন্দা, এই বোমার ভিতরে যে বারুদ আছে তার চেয়ে অনেক বেশি বারুদ আমার বুকে জমছে। প্রফুল্লদার মতো বীরের সাথে কাজ করা আমার পরম সৌভাগ্য। শোনো ক্ষুদিরাম, এই বোমাটা কিন্তু সাধারণ নয়। এর ভেতরে যে কেমিক্যাল আছে তা বিস্ফোরিত হলে চারপাশের সব কিছু একেবারে ছাই হয়ে যাবে। গাড়ি লক্ষ্য করে যখন ছুঁড়বে তখন যেন একদম হাত না কাঁপে। কিংসফোর্ড প্রতিদিন সন্ধে নামলে মুজফ্ফরপুর ক্লাব থেকে তার সরকারি ফিটন গাড়িতে চড়ে বাংলোয় ফেরে। ঠিক সেই সময়টাই আমাদের আঘাত হানতে হবে, বুঝতে পেরেছো? আমাদের ছদ্মনাম ব্যবহার করতে হবে। আমার নাম থাকবে দীনেশ চন্দ্র রায়, আর ক্ষুদিরামের নাম হবে দুর্গাদাস সেন। কোনো অবস্থাতেই আসল পরিচয় প্রকাশ করা যাবে না। মেদিনীপুর, বিদায়ের আগের রাত। ক্ষুদিরাম তার দিদি অপরূপা দেবীর ঘরে এসেছেন। চাদরের নিচে লুকিয়ে রেখেছেন রিভলভার। অপরূপা দেবী প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন। খুদি, আজ তোর চোখের দিকে তাকাতে আমার ভয় করছে রে। কেমন যেন এক অদ্ভুত আলো জ্বলছে তোর চোখে। তুই কি আবার কোনো মরণ খেলায় মেতেছিস? কি যে বলো দিদি, আমি তো সামান্য কাজে কলকাতার দিকে যাচ্ছি, ব্যবসার একটু তদবির করতে। আমাকে ফাঁকি দিস না ভাই, আমি তোকে চিনি। তোর জামাইবাবু ঘাটাল থেকে খবর পাঠিয়েছেন, পুলিশ মেদিনীপুরের ঘরে ঘরে ঢুকে খুঁজছে তোদের। তুই আর এসব করিস না ভাই, আমার আর কেউ নেই রে দুনিয়ায় তুই ছাড়া। দিদি, তোমার এই 3 মুঠো খুদে কেনা ভাই কি শুধু পরিবারের জন্য জন্মেছে? দেখো দেখো, দেশের কোটি কোটি মা আজ পরাধীনতার শৃঙ্খলে কাঁদছেন। তাদের মুখে অন্ন নেই, তাদের ছেলেদের উপর চাবুক মারা হচ্ছে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও দিদি।
আমি তোকে আটকে রাখতে পারবো না, আমি জানি, কিন্তু মনে রাখিস খুদে, তুই যেখানেই থাকিস এই দিদির মন যেন শান্ত থাকে। নিজের খেয়াল রাখিস। ক্ষুদিরাম দিদির পা ছুঁয়ে প্রণাম করে চাদরটি গায়ে জড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। এপ্রিল 1908 মুজফ্ফরপুরের ইউরোপীয় ক্লাবের বাইরের রাস্তা। ঘুটঘুটে অন্ধকার, রাস্তার ল্যাম্পপোস্টের আলো মৃদু। গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন ক্ষুদিরাম ও প্রফুল্ল। দুজনের গায়ে চাদর, পকেটে রিভলভার এবং ক্ষুদিরামের হাতে চাদরে ঢাকা সেই মারাত্মক বোমা। রাত 9:45 বাজতে চলল। কিংসফোর্ডের গাড়ি তো এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা। প্রফুল্লদা, আমার বুকটা ঢিপ ঢিপ করছে না, বরং এক অদ্ভুত শান্তি অনুভব করছি। আজ যদি আমরা সফল হই, তবে সারা ভারতের যুব সমাজ জেগে উঠবে। চুপ, ওই শোনো, ঘোড়ার খুরের শব্দ। ক্লাবের গেট খুলছে। একটি রাজকীয় ফিটন গাড়ি ক্লাব থেকে বেরিয়ে অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে আসতে থাকে। গাড়ির আলো জ্বলছে। ওই তো কিংসফোর্ডের গাড়ি। চলো প্রফুল্লদা। লক্ষ্য ঠিক রেখো ক্ষুদিরাম। বন্দে মাতারম। বন্দে মাতারম, বন্দে মাতারম, বন্দে মাতারম। সফল হয়েছি আমরা। গাড়ি ধ্বংস হয়েছে, কিন্তু পুলিশ আসার আগে আমাদের এই শহর ছাড়তে হবে। দৌড়াও ক্ষুদিরাম, দ্রুত দৌড়াও। পয়লা মে 1908 সকালবেলা মুজফ্ফরপুর থেকে প্রায় 25 মাইল দূরে অবস্থিত ওয়াইনি রেল স্টেশন। ক্ষুদিরাম সারা রাত খালি পায়ে হেঁটে ক্লান্ত, ক্ষুধার্ত এবং ধুলোবালি মাখা। স্টেশনের এক কোণে একটি ছোট মুড়ির দোকান। ছদ্মবেশে দুই পুলিশ কনস্টেবল ফতে সিং ও শিবপ্রসাদ মিশির দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এবং চারদিকে কড়া নজর রাখছে। ওহে দোকানদার, একটু জল দেবে ভাই? আর 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 2 পয়সার মুড়ি হবে? বড্ড তেষ্টা পেয়েছে। এই নাও বাবু, ধরো। এ কি, তোমার এ কি অবস্থা? জামা কাপড়ে এত কাদা, পা থেকে রক্ত বেরোচ্ছে। তুমি আসছো কোত্থেকে? আমি মেদিনীপুর থেকে আসছি। এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। ফতে সিং ও শিবপ্রসাদ একে অপরের দিকে তাকায়। ক্ষুদিরামের মেদিনীপুরের টান এবং তার তরুণ বয়স দেখে তাদের সন্দেহ হয়। তারা ধীরে ধীরে ক্ষুদিরামের দিকে এগিয়ে আসে। ইহে খোকা, এই 7 সকালে স্টেশনে কি করছো? মেদিনীপুরের লোক এখানে কি মনে করে? জুতো জোড়া কোথায় গেল তোমার? আমি একটু হেঁটে আসছি, জুতো ছিঁড়ে গেছে। আমার ট্রেন ধরার তাড়া আছে, আমাকে যেতে দিন। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসে? তোমার কোমরে ওটা কি গুজে রাখা আছে দেখি তো।
মুখটা তো চেনা চেনা লাগছে। গতকাল মুজফ্ফরপুরে যে বোমা ফেটেছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই তো? হ্যাঁ? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। ধরো ধরো একে, এটাই সেই বাঘি ছোকরা। ফতে সিং পিছন থেকে ক্ষুদিরামের 2 হাত চেপে ধরে এবং শিবপ্রসাদ তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে রিভলভারটি কেড়ে নেয়। তোরা তোরা আমাকে ধরতে পারবি না। আমার রক্ত থেকে হাজারো ক্ষুদিরাম জন্ম নেবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। দোসরা মে 1908 মোকারমাঘাট রেল স্টেশন। প্রফুল্ল চাকি ছদ্মবেশে ট্রেনে উঠেছিলেন, কিন্তু সহযাত্রী পুলিশ ইন্সপেক্টর NR ব্যানার্জির সন্দেহ হওয়ায় তিনি প্রফুল্লকে গ্রেপ্তার করার চেষ্টা করেন। সারেন্ডার করো দীনেশ, তুমি চারিদিক থেকে ঘেরাও হয়ে গেছো, তোমার সঙ্গীও ধরা পড়েছে, তাই পালানোর চেষ্টা করো না। প্রফুল্ল চাকি বেঁচে থাকতে ইংরেজদের গোলামদের হাতে ধরা দেবে না। তোমরা আমার শরীর ছুঁতে পারবে, কিন্তু আমার স্বাধীন আত্মাকে নয়। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। জুন 1908 মুজফ্ফরপুরের স্পেশাল জজ কোর্ট। বিচারকের আসনে গম্ভীর মুখে বসে আছেন EH বার্থউড, পাশে জেলা ম্যাজিস্ট্রেট উডম্যান। ব্রিটিশ কৌঁসুলি মিস্টার মানুক নথিপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। আসামি পক্ষে আছেন প্রবীণ ভারতীয় আইনজীবী রবিদাস বোস। লোহার খাঁচার ভিতরে দাঁড়িয়ে আছেন 18 বছরের ক্ষুদিরাম বসু। তার মুখে ভয়ের লেশ মাত্র নেই, বরং এক মৃদু হাসির রেখা। ইওর অনার, এই আসামি ক্ষুদিরাম বসু কোনো সাধারণ অপরাধী নয়। সে একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। 1908 সালের 30 এপ্রিল রাতে সে এবং তার মৃত সহযোগী প্রফুল্ল চাকি মহামান্য জজ কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে অত্যন্ত শক্তিশালী একটি বোমা নিক্ষেপ করে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড সাহেব ছিলেন না, ছিলেন লয়াল প্রিংলে কেনেডির স্ত্রী এবং তার কন্যা। বোমার আঘাতে তারা অত্যন্ত নৃশংসভাবে মারা যান। এই আসামির সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হওয়া উচিত। অ্যাকিউজড ক্ষুদিরাম বসু, ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে আনা এই সিরিয়াস অ্যালিগেশন সম্পর্কে তোমার কিছু বলার আছে? ডু ইউ কনফেস টু ইওর গিল্ট? হ্যাঁ হুজুর, আমি বোমা ছুঁড়েছি, এটা সম্পূর্ণ সত্য। কিন্তু আমি ওই নির্দোষ মহিলাদের হত্যা করতে চাইনি। আমাদের লক্ষ্য ছিলেন জর্জ কিংসফোর্ড, কারণ তিনি কলকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট থাকাকালীন আমাদের দেশের তরুণ নিরীহদের ওপর অকথ্য অত্যাচার করেছিলেন। তিনি একজন কসাই, তাকে শাস্তি দেওয়া আমি আমার পরম ধর্ম মনে করেছিলাম। মাই লর্ড, আমার মক্কেল অত্যন্ত অল্প বয়সী, তার বয়স মাত্র 18 বছর কয়েক মাস। সে রাজনীতির কুটিলতা কিছু বোঝে না, কিন্তু উগ্রপন্থী নেতা তাকে বিভ্রান্ত করে এই কাজ করিয়েছে। তার বয়স ও মানসিক অপরিপক্কতার কথা বিবেচনা করে মহামান্য আদালতের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়, বরং তার বদলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দ্যাটস অল ফ্রম মাই সাইড, দ্যাটস অল। উকিল বাবু, আপনি আমার হয়ে ব্রিটিশ সরকারের কাছে দয়া ভিক্ষা করবেন না।
আমি যা করেছি সজ্ঞানে করেছি। দেশের স্বাধীনতার জন্য যদি আমার জীবন যায়, তবে আমি নিজেকে ধন্য মনে করব। আমার কোনো ক্ষমা চাই না, কোনো ক্ষমা না। Accused Khodiram Basu's statement, and after observing all the evidences, this court has come to the decision that accused Khodiram Basu is guilty and cannot be pardoned for his actions. As per Article 302 of Indian Penal Code, accused Khodiram Basu is convicted by the court. আদালত কক্ষ নিস্তব্ধ। বিচারক পার্থুট কলমের নিবটি ভেঙে ফেললেন। Accused Khodiram Basu will be sentenced to death in the next 11th August 1908 in the early morning at Muzaffarpur Central Jail. জজ সাহেব, আপনার রায় কি শেষ হলো? আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি, কিন্তু আপনি যদি আমাকে আরেকটু সময় দিতেন, তবে আমি আপনাকেও শিখিয়ে দিতে পারতাম যে কিভাবে এই শক্তিশালী বোমা তৈরি করতে হয়। আমাদের দেশের তৈরি বোমার কৌশল খুব চমৎকার। এগারোই আগস্ট 1908 ভোর 4:30 মুজফ্ফরপুর জেলের ফাঁসির সেল। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ক্ষুদিরামের হাতে গীতা, জেলের জল্লাদ এবং জেলার উডম্যান সেলের সামনে দাঁড়িয়ে আছেন। ক্ষুদিরামের পরনে নতুন ধুতি। Hey Khudiram, little boy. তোমার লাইফের লাস্ট মোমেন্ট চলিয়ে আসিয়াছে। Any last wish? Or any letter? Or ফ্যামিলির জন্য any notes? আমার একটাই ইচ্ছা, আমার এই দেশের প্রতিটি যুবক যেন দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলার জন্য তৈরি হয়। আর আমার দিদিকে বলো, তার খুদি মরেনি, সে আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। চলেন বাবু, সময় হয়ে গেছে, ভগবানের নাম নেন এবার। আমি তো আমার মায়ের কোলে যাচ্ছি ভাই, ভয়ের কি আছে? ক্ষুদিরাম দৃঢ় এবং বীর দর্পে ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যান। বন্দে মাতরম, বন্দে মাতরম। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো,
কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর ইংল্যান্ড বাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জর্জ কোটেতে লোক না ধরে মাগো, শনিবার বেলা 10টার পরে জর্জ কোটেতে লোক না ধরে মাগো। হলো ভিরামের দ্বীপ চালানে আর ক্ষুদিরামের ফাঁসি, হলো ভিরামের দ্বীপ চালানে আর ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো। তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি।